হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলে বেশ কিছুদিন হয়ে গিয়েছে আমরা হরর সিনেমা দেখি না। তোমরা অনেকেই কমেন্ট করছিলে ভাই একটা হরর সিনেমা আনেন। তো এর জন্য আমরা একটা ইন্দোনেশিয়ান হরর সিনেমা এনেছি, যে সিনেমাটির নাম হচ্ছে দ্য কুইন অফ ব্ল্যাক ম্যাজিক। আর এই সিনেমাটি রিলিজ পেয়েছিল 2019 সালে এবং এটার IMDb রেট হচ্ছে 10-এর 6.5। আর সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল $6,23,000 বা বাংলাদেশি টাকায় 7 কোটি টাকার উপরে, কিন্তু বক্স অফিসে আয় করেছিল বাংলাদেশে প্রায় 32 কোটি টাকা। তো বুঝতেই পারছো সিনেমাটি যথেষ্ট হিট হয়েছিল। তো যাই হোক, বাড়তি কোনো কথা না বলে সরাসরি আমরা মূল ভিডিওতে যাব। বাট ভিডিও শুরুর আগে যদি কোনো কমার্শিয়াল বিজ্ঞাপন থাকে তোমরা কাইন্ডলি বিজ্ঞাপনটা স্কিপ করে মূল ভিডিওতে চলে যাও। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো সিনেমার কাহিনীর শুরুতে আমরা একটা পরিবারকে দেখি, যে পরিবারের স্বামীর নাম ছিল হানিফ আর স্ত্রীর নাম ছিল হচ্ছে নাদিয়া। আর তাদের দুটো ছেলে ছিল, বড় ছেলের নাম হচ্ছে শান্ডি, ছোট ছেলের নাম হচ্ছে হাডি। আর তাদের একমাত্র যে মেয়ে তার নাম ছিল হচ্ছে ডিনা। তো যাই হোক, হানিফ তার পুরো পরিবার নিয়ে প্রায় 25 বছর পরে একটা এতিমখানাতে যাচ্ছে। আর ওদের কথার মাধ্যমে আমরা জানতে পারি যে ওই এতিমখানাতেই মূলত হানিফ ছোটবেলা থেকে বড় হয়েছিল। তো হানিফ ওই এতিমখানাতে যাচ্ছে, এর কারণটা হচ্ছে এতিমখানাতে মিস্টার বান্দি নামের একটা লোক ছিল, যে পুরো এতিমখানার যে বাচ্চারা ছিল তাদের দেখাশোনা করতো। তো সেই মিস্টার বান্দি অসুস্থ হয়ে পড়েছে, যে কোনো সময় মারা যেতে পারে। এই জন্য তাকে শেষবারের মতো দেখার উদ্দেশ্যে হানিফ তার পরিবারকে নিয়ে এতিমখানাতে যাচ্ছে। তো যাই হোক, পুরো পরিবার বেশ এনজয় করছিল, কারণ তারা শহরে থাকে, গ্রামে যাচ্ছে, খুব এনজয় করছিল। কিন্তু গ্রামের রাস্তা দিয়ে ওরা যখন যাচ্ছিল তখন ওদের গাড়ির সাথে কোন একটা কিছু ধাক্কা লাগে। তো নগদ হানিফ করে কি গাড়িটা থামায়, আর এরপর যখন নিচে নামে তখন রাস্তার পাশে একটা হরিণ মরা দেখতে পায়। তো হানিফ তখন মনে করে যে ওর গাড়ির সাথে হরিণের ধাক্কা লেগেছে। তো এই কারণে বেশি টেনশন না নিয়ে সরাসরি চলে যায় হচ্ছে এতিমখানাতে। তো ওরা যখন অরফানেজে পৌঁছায় তখন হানিফের সাথে দেখা হয় তার ছোটবেলার বন্ধু মান্নানের সাথে। আর মানানের সাথে আমরা তার স্ত্রী সিটিকে দেখতে পাই। আর ওদের সম্পর্কে আমাদের বলা হয় যে মানানার স্মৃতিও হানিফের সাথে ছোটবেলাতে এই অরফানেজে থাকতো, বাট মানানার স্মৃতিকে কোনো পরিবারে অ্যাডপ্ট করেনি, যার জন্য ওরা সারা জীবন এই অরফানেজে থেকে গিয়েছে আর বড় হয়ে বিয়ে করে নিয়েছে। আর কিছুক্ষণ পরে হানিফের আরো দুজন ছেলেবেলার বন্ধু আসে, একজনের নাম হচ্ছে এন্টন আর একজনের নাম হচ্ছে জেফারি। আর তারাও ওর সাথে এতিমখানাতে থাকতো, আর ওরাও এসেছে মিস্টার বান্দিকে শেষবারের মতো দেখতে। তো যাই হোক, অ্যান্টন আর জেফারিও বিয়ে করেছে এবং তারা তাদের স্ত্রী ও সন্তানদের সাথে নিয়ে অরফানেজে এসেছে। আর এখানে অ্যান্টনের স্ত্রীর নাম হচ্ছে এভা আর জেফ্রির স্ত্রীর নাম হচ্ছে লিনা। তবে ওরা কেউ অত ইম্পর্টেন্ট ক্যারেক্টার নয়, ওদের এত চেনার আমাদের দরকার নেই। তো যাই হোক, এরপর মান্নান, যে আর কি এতিমখানাতে থাকতো, যাকে কেউ আর কি অ্যাডপ্ট করেনি, সে করে কি সবাইকে এই এতিমখানার দুজন বাচ্চা হাসবি এবং রানীর সাথে ইন্ট্রোডিউস করায় এবং হানিফের বাচ্চারা খুব তাড়াতাড়ি হাসবি এবং রানীর সাথে মিশে যায়। তো যাই হোক, এরপর সবাই মিস্টার বান্দিকে দেখতে যায়। আর ওই সময় হাসবি করে কি তার নতুন বন্ধুকে অরফানেজে ট্যুর দিতে নিয়ে যায় এবং অরফানেজে গল্প বলছিল। আর ওইদিকে আমরা দেখি হারি করে কি একটা বন্ধ দরজার কাছে যায় এবং জিজ্ঞেস করে এই দরজাটা বন্ধ কেন। আর তখন সেখানে আসে রানী। রানীকে তো অবশ্যই চিনতে পেরেছো, মানে হাসবি আর রানী তো এতিমখানাতে বর্তমানে রয়েছে বড় বাচ্চা হিসেবে। তো রানী তখন এই রুমের এবং এই দরজা বন্ধের কাহিনী বলতে থাকে। তো রানী বলে তোমার বাবা যখন এই অরফানেজে ছিল তখন মিস মীরা নামের একজন মহিলা এখানে কাজ করতো, আর একদিন সে মনি নামের এই অরফানেজে থাকা একটা মেয়েকে ধরে ফেলে এবং এটা বলতে থাকে যে মনির ভেতরে শয়তানের আত্মা রয়েছে। আর এটা বলে সে মনির উপর কালাজাদু করার চেষ্টা করে। আর তার এরকম আজগুবি কাজ দেখে সবাই ভেবে নেয় যে মিস মীরা পাগল হয়ে গিয়েছে, আর এই কারণে তাকে এই রুমে বন্দী করে দেওয়া হয়েছিল। কিন্তু সে দরজার ওই পাশ থেকে দরজার উপরে মাথা খুঁটে খুঁটে দরজা খোলার জন্য মিনতি করছিল। তবে তারপর দরজা খোলা হয়নি। কিন্তু এরপর যখন দরজা খোলা হয় তখন দেখা যায় যে মিস মীরা দরজার উপরে বারবার মাথা খোঁটার কারণে মারা গিয়েছে। আর তারপর থেকে এই রুমটাকে আজীবনের জন্য বন্দী করে দেওয়া হয়েছে। তবে এখানে আরেকটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে সেই মুনি নামের মেয়েটি ওই রুমের ভেতরেই ছিল, কিন্তু তাকে এরপর আর কখনই পাওয়া যায়নি। তো যাই কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই সবাই একসাথে বসে পুরনো অ্যালবাম গুলো দেখছে এবং পুরনো দিনের কথা মনে করছে। আর ওই সময় তারা মিস মীরা এবং তার পাশে মনির একটা ছবি পায়। আর এটা
যেটা দেখে হানিফ বলে মিস মীরা পাগল হওয়ার কারণে তাকে একটা রুমের ভেতর বন্দী করে দেওয়া হয়েছিল, কিন্তু সেখানেই সে জীবন দিয়ে দিয়েছিল। আর ওই দিনের পর থেকে মুন্নিকেও আর কখনো পাওয়া যায়নি, আর মুন্নি বেশিরভাগ টাইম মিস মীরার সাথেই কাটাতো। তো এই জন্য ওই সময় এরকমও কথা উঠেছিল যে হয়তো মিস মীরা আগে মুন্নিকে মেরেছে, তারপর হয়তো সে মারা গিয়েছে। আর এই কথার পরে হানিফ করে কি তার গাড়িতে কিছু আনতে যায়, কিন্তু সে তার গাড়ির সামনের ভাঙা অংশে মানে অ্যাক্সিডেন্টে যেখানে হরিণটা লেগেছিল ওখানে কাপড়ের টুকরা আটকে থাকতে দেখে। তো এটা দেখে তো হানিফের মাথায় একটা চক্কর দেয় যে আমি তাহলে কি অ্যাক্সিডেন্ট করলাম। তো অ্যাক্সিডেন্টের জায়গাটা চেক করার জন্য হানিফ করে কি জেফারিকে সাথে নিয়ে সেই জায়গাটাতে যায় যেখানে হরিণের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো ওখানে যাওয়ার পরে হানিফ সেই হরিণটাকে দেখতে পায়, কিন্তু এরপরে যখন রাস্তার অপোজিট সাইডে যায় তখন একটা ছোট মেয়ে বাচ্চার লাশ দেখতে পায়। তো এটা দেখে হানিফ তো পুরো শকড হয়ে যায়, বুঝতে পারে কিছুক্ষণ আগে সে হরিণ নয় বরং এই বাচ্চাটাকে গাড়িতে উড়িয়ে দিয়েছে। হয়তো ব্যাপারটা এরকম, কিন্তু জেফারি বলে হয়তো এই বাচ্চাটা হরিণের পিছু করছিল, এ কারণে বাচ্চা এবং হরিণ দুটোই হয়তো তোর সামনে চলে এসেছিল, এতে তোর কোনো দোষ নেই। কিন্তু তারপর হানিফ এটা নিয়ে দুঃখী হতে থাকে। কিন্তু তখনই সে একটু দূরে একটা বাস দেখতে পায়, যে বাসটা রোড থেকে বাইরে চলে গিয়েছে নিয়ন্ত্রণ হারিয়ে। তো এরপর হানিফ আর জেফারি করে কি সেই বাসে যায়, আর এরপর তারা ড্রাইভারের সাথে অনেকগুলো বাচ্চাকে বাসে থাকতে দেখে। সবার একই রকমের ড্রেস ছিল, কিন্তু এদের মধ্যে কেউ জীবিত ছিল না। আর এরপর যখন প্রত্যেকটা বাচ্চাকে চেক করে তখন ওরা বুঝতে পারে যে বাচ্চারা কেউ অ্যাক্সিডেন্টে মারা যায়নি, তাদের সবাইকে জঘন্যভাবে মেরে ফেলা হয়েছে, বাজেভাবে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এরা সবাই ওদের এতিমখানারই বাচ্চা কাচ্চা, যারা আজকে পিকনিকের জন্য বেরিয়েছিল। আর এই কথা একটু আগে ওরা মানানের কাছ থেকে শুনেছিল। তো হানিফ তখন সিদ্ধান্ত নেয় পুলিশকে এই তথ্য এখনই দিতে হবে, কিন্তু তখনই দেখা যায় ওদের দুজনের একজনের ফোনেও সিগন্যাল নেই। তবে তারপর ওরা সিদ্ধান্ত নেয় যে কোনো ভাবে পুলিশকে জানাতে হবে। ওরা করবে কি, ফার্স্টে এতিমখানাতে যাবে, আর এতিমখানাতে গিয়ে ল্যান্ডলাইন দিয়ে পুলিশকে কল করবে। তো এরপর ওরা করে কি ওই বাচ্চার বডিটা নিয়ে অরফানেজে পৌঁছায়, আর সেখানে যেতে ওদের সামনে ওরা অ্যান্টনকে দাঁড়িয়ে থাকতে দেখে। অ্যান্টন মানে আরেকটা বন্ধু। তো হানিফ তখন অ্যান্টনকে সকল ঘটনা খুলে বলে, আর এরপর অ্যান্টন করে কি ওই বাচ্চাটার বডি দেখে। আর তারপর হানিফ যখন পুলিশ স্টেশনে এই কথাগুলো জানাবে মানে ল্যান্ডলাইনে, তখন অ্যান্টন বলে এটা তো সম্ভব নয়, একটু আগে আমি কল করতে গিয়েছিলাম কিন্তু দেখতে পেলাম এখানকার ল্যান্ডলাইন নষ্ট, আর এখানকার কারো ফোনেই সিগন্যাল নেই। তবে প্রবলেম নেই, আমি এখানকার পুলিশ স্টেশন চিনি, আমি নিজে গিয়ে পুলিশ স্টেশনে এই খবরটা জানাচ্ছি। কিন্তু সবচেয়ে ভালো হবে এই খবরটা এখানের কাউকে বলিস না, তাহলে ওরা সবাই ভয় পেয়ে যাবে। তো হানিফ আর জেফারিও একই সিদ্ধান্ত নেয় যে এই কথাটা এখানকার কাউকে বলবে না, তা না হলে সবাই ভয় পেয়ে যাবে। তো এরপর আমরা অ্যান্টনকে দেখতে পাই যে ভয়ঙ্কর রাস্তায় একাই যাচ্ছে পুলিশ স্টেশনে খবর দিতে, কিন্তু এরপরও মাতব্বরি করে কি সেই জায়গাটাতে থামে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। আসলে থানায় বলার আগে নিজে যাচাই করতে যাচ্ছিল যে তথ্যটা সত্য কিনা। তো যাই হোক ও সেখানে যায় এবং দেখতে পায় হ্যাঁ অ্যাকচুয়ালি ওখানে একটা বাস রয়েছে, কিন্তু হারামজাদা মাতব্বরি করে কি একা একা সে বাসের ভেতরে ঢোকে যেখানে এতগুলো ডেড বডি রয়েছে। তো ও বাসে ঢোকার পরেই হয় কি বাসের দরজাটা সাথে সাথে বন্ধ হয়ে যায় এবং সমস্ত বাচ্চার বডি নিজেদের জায়গা থেকে দাঁড়িয়ে যায়। আর এটা খুবই ভয়ঙ্কর একটা দৃশ্য ছিল। তবে তারপরে ভাই অ্যান্টনের কলেজ আছে ভাই এত শক্ত, একটুও ভয় পায়নি। উল্টো বাসের বাইরেও একটা মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে, যে মহিলাটাও আবার অ্যান্টনকে দেখছিল। কিন্তু তখনই হঠাৎ করে ওই বাসে অনেকগুলো পোকামাকড় চলে আসে যেগুলো অ্যান্টনের শরীরের ভেতর ঢোকে। দৃশ্যগুলো খুবই ভয়ানক এবং অ্যান্টনের শরীরের ভেতর ঢোকে ওর ভেতরে যে কিডনি, পাকস্থলী বা নাড়িভুঁড়ি রয়েছে সেগুলো খেতে থাকে। আর এই কারণে অ্যান্টনের বাজেভাবে মৃত্যু হয়ে যায়। আর এরপর আমাদের এতিমখানাতে নিয়ে যাওয়া হয় যেখানে আমরা দেখি লিনা আপেল খাচ্ছিল। লিনা মানে যেটা জেফারের স্ত্রী আর কি, একটু আগে যেটা হানিফের সাথে এসেছিল। তো লিনা যখন চাকু দিয়ে একটা আপেল ছিল তখন আসলে ও আপেল নয়, ওর গলার স্কিন কেটে সরিয়ে দিচ্ছিল। তো এটাও খুব ভয়ানক একটা দৃশ্য ছিল এবং আমরা দেখতে পাই লিনার শরীর থেকে অনেক রক্ত ঝরছে। তো এরপর যখন ও বুঝতে পারে যে ও আপেল নয়, নিজেকে কেটে ফেলেছে, তখন ও নিজেই ভয়ে বেহুশ হয়ে যায়। আর ওইদিকে আমরা অ্যান্টনের স্ত্রীকে দেখি যে এখনো যায় না যে অ্যান্টন মারা গিয়েছে। তো সে যখন তার রুমে ছিল তার শরীরে অনেকগুলো পোকামাকড় চলে আসে এবং ওই পোকামাকড় গুলোর মুখের মাধ্যমে শরীরের ভেতরে চলে যায়। আর এই কারণে ইভার রক্ত বমি হতে থাকে এবং তার মুখ দিয়ে তখন অনেক পোকা বাইরে আসে। এবং আমরা এটাও দেখতে পাই যে ইভার হাতের চামড়ার নিচ দিয়ে পোকাগুলো হাঁটছে। আর এই কারণে ইভা করে কি হাতের রক কেটে সে পোকা বের করতে যায়। আর এই কারণে যেটা হয় ইভা সেখানে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে যায়। আর এই ঘটনাটা কিন্তু সবার সামনে ঘটছিল, কিন্তু কেউ বুঝতে পারছিল না এগুলো কি হচ্ছে। তো এই কারণে সবাই ভয় পেয়ে যায়। আর এরপর আমরা দেখি হানিফ আর জেফরি করে কি ইভা এবং লিনাকে নিয়ে হসপিটালে যেতে থাকে। আর ওই সময় নাদিয়া গাড়ি ড্রাইভ করছিল, আই মিন হানিফের স্ত্রী। কিন্তু অনেকক্ষণ ড্রাইভ করার পরেও নাদিয়া আর হানিফ এটা অনুভব করে যে ওরা বারবার একই রাস্তায় ঘুরছে। মানে ব্যাপারটা এরকম যে ওরা কোনো একটা লুপের মধ্যে আটকে গিয়েছে, কোনো একটা শক্তি রয়েছে যেটা তাদের এই এতিমখানার এরিয়ার বাইরে যেতে দিচ্ছে না। তো এটা দেখে হানিফ বলে ওঠে তার মানে এটা আবারও শুরু হয়েছে। তো এই কারণে নাদিয়া জিজ্ঞেস করে তুমি কি বলতে চাচ্ছ, কি আবার শুরু হয়েছে? তো এরপর হানিফ বলা শুরু করে ছোটবেলাতে আমাদের এতিমখানাতে আগুন লেগেছিল, যেটার কারণে 3 জন মেয়ে পুড়ে মারাত্মকভাবে মারা যায়। আর এরপর আমরা জানতে পারি এসব মিস মীরার কালো জাদুর কারণে হয়েছিল এবং সে কালো জাদুতে সফল হওয়ার জন্য অ্যাজ এ স্যাক্রিফাইস 3টা মেয়েকে বলি দিয়েছিল। আর এই ঘটনা দেখে আমি, জেফরি আর অ্যান্টন এতিমখানা থেকে পালানোর সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আমরা যতই যাচ্ছিলাম বারবার ঘুরে ফিরে ওই এতিমখানাতে ফিরে আসছিলাম। আর এই ঘটনার পরে আমরা করি কি মিস্টার বান্দির সাথে মিলে মিস মীরাকে একটা রুমে বন্দী করে দেই আর সেখানেই তার জীবন চলে যায়। এমনকি এরপর আমরা আরেকটা কাজ করেছি যেটা আমরা কাউকে বলিনি, সেটা হচ্ছে মিস মীরা মারা যাওয়ার পরে তার ডেড বডিকে আমরা ওই রুমেই দাফন করে দিয়েছিলাম, যেটা আজ পর্যন্ত ওই রুমেই রয়েছে। আর এই কারণেই ওই রুমটা আজও বন্ধ। তো আমার কাছে মনে হচ্ছে মিস মীরার আত্মা হয়তো আবার ফিরে এসেছে।
এসেছে, কারণ আমরা সবাই এক জায়গায় এসেছি এবং সেই আত্মা হয়তো আমাদের উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। তো এই কথা শুনে নাদিয়া তো মনে করে মারাত্মক ভয় পেয়ে যায় যে তুই হানিফ মরলে মর, তুই অকাম করেছিস তুই মর, কিন্তু আমার বাচ্চা কাচ্চার কি হবে। তো এর জন্য করে কি তাড়াতাড়ি গাড়িটা অরফানেজের দিকে নিয়ে যেতে থাকে। এর কারণটা হচ্ছে বাচ্চারা তো এখনো ওই অরফানেজে বা এতিমখানাতেই রয়েছে। তো এরপর অরফানেজের ভেতরে আমরা দেখতে পাই হাসবিকে, এবং আমরা এখানে দেখি যে হাসবির বডি পুরো পোজেসড হয়ে গিয়েছে, আর এই কারণে সে নিজের মুখেই একটানা স্টাপলার লাগাচ্ছিল, আর এটা দেখতে অনেক ভয়ানক একটা ব্যাপার, দেখতেই পাচ্ছ। আর হাসবিকে তো তোমরা অবশ্যই চিনতে পেরেছো, হাসবি কিন্তু এতিমখানারই সন্তান। ওই হাসবি আর রানীকে যে দেখানো হলো তার মধ্যে ছেলেটা হচ্ছে হাসবি আর মেয়েটা রানী আর কি। তো যাই হোক, অন্যদিকে আমরা হাকিকে দেখতে পাই যে আর কি হানিফের মেজো ছেলে। তো যাই হোক, এরপর আমরা দেখি হাসবি করে কি পোজেসড হয়ে হাকিকে মানে হানিফের মেজো ছেলেকে বন্দুক দিয়ে গুলি করে ঘায়েল করে ফেলে। আর এরপর যখন নাদিয়া অরফানেজে পৌঁছায় তখন সে হাকিকে খুঁজেই পাচ্ছিল না, আর হাকিকে খুঁজতে খুঁজতে ওরা মিস্টার বান্দির বেডের নিচে একটা বক্স পায় যেগুলোর মধ্যে অনেক ছবি ছিল, মিস্টার বান্দি এগুলো লুকিয়ে রেখেছিল। তো ওই ছবিগুলো হানিফকে দেওয়া হয়, আর হানিফ এটা দেখার পরে তো পুরো শকড হয়ে যায়, এবং এখানে সিনেমার আরেকটা বড় রহস্য বাইরে চলে আসে। আমরা জানতে পারি এই অরফানেজ বা এই এতিমখানার যে কেয়ারটেকার ছিলেন যার নাম হচ্ছে মিস্টার বান্দি, যাকে আমরা ভালো মনে করছি, সে আসলে একটা বড় ধরনের এমসি ছিল। সে ছোট ছোট যে মেয়ে বাচ্চারা থাকতো ওদের নগ্ন করে ছবি তুলতেন এবং সেই সব ছবি নিজের কাছে রেখে দিতেন, এবং এর সাথে অবশ্যই তাদেরকে মলেস্ট করতেন। তো এই কথা সবার সামনে আসার পরে স্মৃতিও সবার সামনে একটা সত্য কথা বলে দেয়। স্মৃতি আর মান্নান ওরা আর কি অরফানেজে তো বড় হয়েছে। তো স্মৃতি বলে মিস্টার বান্দির সবসময় এই অরফানেজের যেসব মেয়েরা থাকতো তাদের উপর নোংরা নজর ছিল, আর ওই 3 জন মেয়েকেও মিস্টার বান্দি মেরেছিলেন, মিস মীরা নয়। এমনকি মিস বান্দিকে মেয়েরা এত ভয় পেত যে সে কারণে আমি নিজেও ছোটবেলাতে আমার মুখের উপর গরম পানি ঢেলে নিজের চেহারা নষ্ট করে ফেলেছিলাম, যাতে মিস বান্দি আমার চেহারা দেখে আমার কাছে আসতে না পারে। কিন্তু এই কথা যখন মিস মীরা জানতে পারে তখন সে কালো জাদু করে মিস বান্দিকে মারার চেষ্টা করেন, যাতে আমরা মেয়েরা সবাই ওর হাত থেকে মুক্তি পাই। কিন্তু মিস্টার বান্দি, সরি আমি 2-1 বার ভুলে মিস বান্দি বলে ফেলেছি। তো যাই হোক, কিন্তু মিস্টার বান্দি ছিল খুবই চালাক। সে চালাকি করে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে যে সবাই বিশ্বাস করেছে যে মিস মীরাই সেই 3 জন মেয়েকে বলি দিয়েছে তার কালো জাদুর জন্য। আর তারপর মিস মীরাকে তার রুমে বন্দী করে দেওয়া হয়, আর ওখানে সে তার জীবন নিয়ে নেয়। তো এই সবকিছু জানার পরে হানিফ আর জেফরি বুঝতে পারে যে ওরা ভুল মানুষের সঙ্গে দিয়েছিল, মানে মিস মীরাই ভালো ছিল, উল্টো মিস্টার বান্দি খারাপ ছিল। তবে এর চেয়ে শকিং ব্যাপার হচ্ছে হানিফ যখন জানতে পারে যে সেই ছবির ভেতরে মীরার হাতে যে ছোট একটা বাচ্চা ছিল সেই বাচ্চাটাই ছিল মুরনি, আর মুরনির নামটা ওই ছবির পেছনে লেখা ছিল। মানে যে মেয়েটা ছোটবেলাতে গায়েব হয়ে গিয়েছিল আর খুঁজে পাওয়া যায়নি, মানে মিস মীরার রুমে ছিল ধারণা করা হতো, তো ওই মেয়েটা মূলত মিস মীরারই মেয়ে ছিল। তো মুরনি কি মারা গিয়েছে না অরফানেজ থেকে পালিয়ে গিয়েছে এটা আজ পর্যন্ত কেউ যায় না। কিন্তু তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই মিস্টার বান্দি যখন হানিফ, জেফরি আর অ্যান্টনকে মিস মীরার বডিকে দাফন করতে দিয়েছিল, মুরনি এই দৃশ্যটা দেখে ফেলে এবং সে তার মায়ের দাফন দেখে ভয়ে এই অরফানেজ ছেড়ে পালিয়ে গিয়েছিল। তো এই সত্যটা জানার পরে হানিফ তো পুরো রেগে যায় এবং নিজের হাতে এবার মিস্টার বান্দিকে মারার চেষ্টা করে, কিন্তু হানিফের স্ত্রী এতে বাধা দেয়, কারণ বুঝতেই পারছো হানিফ যদি এখন একটা মার্ডার করে ফেলে ওর সংসারে কি হবে। আর তখন আমরা দেখি যে বাচ্চাটার সাথে হানিফের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই বাচ্চাটা দৌড়ে ঘরে চলে আসে। তো এখানে আমরা বুঝতে পারি ওই বাচ্চাটা মারা যায়নি, সে জাস্ট অ্যাক্সিডেন্টের কারণে বেহুশ হয়ে গিয়েছিল। তো এখানে আমরা জানতে পারি ওই বাচ্চাটার নাম হচ্ছে মুস্তিকা, অনেক সুন্দর একটা নাম, আর সে ওই বাসে সকলের সাথে পিকনিকে যাচ্ছিল। তো মুস্তিকা বলে সবাই যখন পিকনিকে যাচ্ছিল তখন আমার কানে হেডফোন ছিল, কিন্তু হঠাৎ করে বাসের ব্যালেন্স হারিয়ে যায় আর এর ফলে বাস রোড থেকে বাইরে চলে যায়, কিন্তু তখনও কেউ মারা যায়নি, সবাই ঠিকই ছিল। কিন্তু ওই মুহূর্তে বাসে একজন মহিলা আসে যে কোন একটা কিছু মন্ত্র পড়ছিল বা কোন একটা কিছু বলছিল, আর এটা শুনে সকল বাচ্চারা তাদের নিজেদের হাতে যা ছিল তাই দিয়ে আঘাত করতে থাকে এবং নিজেদের জীবন নিজেই দিয়ে দেয়। কিন্তু আমি বেঁচে গিয়েছি কারণ আমার কানে হেডফোন ছিল, সে কি মন্ত্র বলেছে সেটা আমি শুনিনি। আর এরপর আমি বাস থেকে বেরিয়ে এক জায়গায় লুকিয়ে থাকি, আর সন্ধ্যা লাগলে সেখান থেকে আমি এতিমখানে আসার চেষ্টা করি, কিন্তু তার আগে আপনার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। তো এরপর মানানার স্মৃতি করে কি মুস্তিকাকে সামলায়, আর ওই সময় হাকি সবার সামনে আসে। আর হাকিকে তো অবশ্যই ছিল হানিফের মেজো ছেলে, তো ওর গুলি লাগার কারণে তো পুরো ঘায়েল হয়ে গিয়েছে। আর হানিফ আর নাদিয়া ওকে দেখেই তো ভয় পেয়ে যায়, তাড়াতাড়ি হসপিটালে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ওরা যখন গাড়ি এগোবে তখন ওদের সামনে মুরনি এসে দাঁড়ায়, মানে আমরা যাকে মনে করছিলাম ছোটবেলাতে মারা গিয়েছে সে আসলে মারা যায়নি, সে সবার সামনে চলে এসেছে। আর এইখানে সিনেমার আরো কিছু টুইস্ট আসে। তো এতক্ষণ সবাই মনে করছিল যে এই সবকিছু হচ্ছে মীরার আত্মার জন্য, যে প্রতিশোধ নিতে চায়। অ্যাকচুয়ালি ব্যাপারটা না, নয়, এটা মীরার মেয়ে মুরনি এগুলো করছিল, যে ছোটবেলায় অরফানেজ থেকে পালিয়ে গিয়েছিল এবং সে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ এই এতিমখানায় থাকা প্রত্যেকটা মানুষের উপর নিতে চায়। এবং তার চোখে হানিফ, জেফরি, অ্যান্টন এবং মিস্টার বান্দি এরা সবাই মিস মীরাকে মারতে সাহায্য করেছিল। আর ওই দিন থেকে মনি শপথ নিয়েছিল সেই অরফানেজের সবাইকে মেরে প্রতিশোধ নেবে, এবং সেদিন থেকেই মনি অরফানেজ থেকে পালিয়ে গিয়ে একাই থাকতে শুরু করে এবং লম্বা সময় ধরে কালো জাদু শিখেছিল এবং কালো জাদুতে সে মাস্টার হয়ে ওঠে। মানে বুঝতেই পারছো কেন সিনেমাটার নাম হচ্ছে দ্য কুইন অফ ব্ল্যাক ম্যাজিক। তো এখানে একটা বিষয় উল্লেখ্য, মুরনির মা হয়তো মুরনির লেভেলের অত ভালো কালো জাদু পারতো না, কিন্তু তারপরে মুরনির মা তার কালো জাদু ভালো কাজে ব্যবহার করতে চেয়েছিলেন, কিন্তু মুরনি তার পুরো উল্টো কাজে ব্যবহার করছে। তো যাই হোক, মুরনি এখানে কালো জাদুর সাহায্যে হানিফের গলা চেপে ধরতে থাকে, কিন্তু তখনই নাদিয়া পেছন থেকে করে কি মুরনির উপর হামলা করতে যায়। বাট ওই মুহূর্তেই এই সিনেমার আরেকটা টুইস্ট আসে, আমরা দেখতে পাই নাদিয়াকে পেছনে থেকে রানী নামের ওই মেয়েটি, এতিমখানার ওই মেয়েটি রানী, সে
পাথর মারে, আর এই কারণে নাদিয়া সেখানেই বেহুশ হয়ে যায়। তো এখানে আমরা জানতে পারি এই এতিমখানার যে দুটো ছেলে মেয়ের সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হলো, মেয়েটার নাম হচ্ছে রানী। এই রানী মেয়েটা মুরনিরই মেয়ে, আর মুরনি মূলত 10 বছর আগে এই অরফানেজে রানীকে রেখে গিয়েছিল, যাতে এতিমখানাতে সবাই কবে আসবে সেই দিন এসে মুরনি প্রতিশোধ নিতে পারে। এবং মা মেয়ে অনেক আগে থেকে মিলে এই প্রতিশোধ নেওয়ার প্ল্যান বানিয়েছিল। তো যাই হোক, এরপর যখন নাদিয়ার চোখ খোলে সে চারিদিকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পায়, আর এই শব্দটা আসছিল পাশের রুম থেকে। অ্যাকচুয়ালি হয়েছে কি, মুরনি সবাইকে ওখানে অনেক টর্চার করছিল, আর মুরনির টর্চারের সিস্টেমটা তো বুঝতেই পারছো। মুরনি কাউকে হাত দিয়ে মারবে না, সে কালো জাদুতে এত বেশি এক্সপার্ট যে সে কাউকে টাচ না করেই ইজিলি অনেক বেশি টর্চার করতে পারবে, এমনকি সে বাচ্চাদেরও টর্চার করছিল। তো এটা দেখে নাদিয়া পুরো পাগল হয়ে যায়। আর এরপর নাদিয়া দেখতে পায় মিস বান্দিকে চেয়ারে বসিয়ে রাখা হয়েছে এবং রুমের চারদিকে মোমবাতি দেওয়া হয়েছে। তো এখানে নাদিয়া বুঝতে পারে মুরনি নিশ্চয়ই কোনো কালো জাদু রিচুয়াল এখন করবে এবং এটা খুব স্পেশাল মনে হচ্ছে। আর তখন ওই রুমের ভেতরে কিন্তু হানিফ এবং হাকিও ছিল। এরপর যখন মুরনি সেই জায়গাটা আসে, মুরনি বলা শুরু করে, হানিফ, জেফরি, অ্যান্টন, তোরা তিনজনে জানতি না যে মিস্টার বান্দি খারাপ মানুষ, কিন্তু যেহেতু তোরা ওকে হেল্প করেছিলি এজন্য তোদের এবং তোদের পরিবারকেও কষ্ট পেতে হবে, কারণ তোদের বুঝতে হবে যে আমার প্রিয়জন আমার মাকে হারিয়ে আমি কেমন কষ্ট পেয়েছিলাম। তো এখানে ব্যাপারটা বোঝো, মিস্টার বান্দি হচ্ছে একমাত্র শয়তান, যার জন্য মুরনি এত খারাপ হয়েছে বা মুরনি কালো জাদু শিখেছে তাকে শাস্তি দেওয়ার জন্য। কিন্তু এখন শুধু শুধু হানিফ, জেফরি, অ্যান্টনের পরিবারকেও এবং ওদের তিনজনকেও কষ্ট দেবে। মানে এখানে হানিফ, জেফরি আর অ্যান্টনকে মোটামুটি একটু শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া যায়, বাট ওদের পরিবার তো একেবারে নির্দোষ। কিন্তু মুরনি এত পাগল হয়ে গিয়েছে যে ও সবার উপর প্রতিশোধ নেবে। এমনকি চিন্তা করো, মুরনি কিন্তু এতিমখানার সকল সাধারণ বাচ্চাকে মেরে ফেলেছে। তো নাদিয়াও ঠিক একই প্রশ্নটা করে মুরনিকে, জিজ্ঞাসা করে, তুমি যদি এত ভালো মানুষ হয়ে থাকো তাহলে এই এতিমখানার বাচ্চারা কি প্রবলেম করেছিল? ওরা তো যাচ্ছিল পিকনিকে, ওদের কেন মেরে দিলে তুমি? তখন মুরনি উত্তর দেয়, এই এতিমখানাতে থাকার চেয়ে না থাকা ভালো, ওরা মারা যাক, ওরা মরে বেঁচে গিয়েছে। তো এখানে আমরা বুঝতে পারি যে মুরনি পুরোপুরি পাগল হয়ে গিয়েছে, মানে সে নিজের প্রতিশোধের আগুনে নিজে অঙ্গার হয়ে গিয়েছে। মানে ওর কথা হচ্ছে, আমার ছোটবেলা নষ্ট হয়েছে, আর কারো ছোটবেলা ভালো হওয়ার অধিকার নেই, সবার ছোটবেলায় নষ্ট হবে। আর এরপরে মুরনি করিকে নাদিয়াকে একটা চাকু দিয়ে বলে, তুই তোর পরিবারকে যদি বাঁচাতে চাস, তোর বাচ্চাদের যদি বাঁচাতে চাস, তোর স্বামীকে তুই নিজের হাতে মারবি। কিন্তু নাদিয়া কি আর তার স্বামীকে মারতে পারবে? এটা কি পসিবল? তো এর জন্য মুরনি বারবার নাদিয়াকে জোর দিতে থাকে, বাট তখনই পেছন থেকে নাদিয়ার যে মেজো ছেলে সে চলে আসে এবং সে মুরনিকে একটা চাকু দিয়ে স্ট্যাপ করে দেয় এবং ডিস্ট্র্যাক্ট করার সুযোগে নাদিয়া করে কি সেই চাকুটা মুরনির গলায় ঢুকে দেয় এবং পুরো গলায় কেটে দেয়। তো এখানে সবাই হাফ ছেড়ে বাঁচে যে মুরনি মারা যাবে, কিন্তু এতে মুরনির কিছুই হয় না। মুরনি এত কালো জাদু জেনেছে যে সে নিজের মাথাকে আবারও সেই একই জায়গায় নিয়ে জোড়া লাগিয়ে দেয়। মানে চিন্তা করো, মুরনি কালো জাদুতে কোন লেভেলে চলে গিয়েছে এবং সে তার বডির উপর কালো জাদু করে রেখেছে। তবে তারপর নাদিয়া হার মানে না, নাদিয়া করে কি রিচুয়ালের যে মোমবাতি ছিল তার একটা মোমবাতি করে কি মুরনির দিকে ছুড়ে মারে, আর এই কারণে মুরনির শরীরে আগুন লাগতে শুরু করে এবং সারা রুমে আগুন ছড়িয়ে যায়। আর ঠিক ওই সময় হানিফ করে কি তার স্ত্রী এবং তার সন্তানকে নিয়ে বাইরে চলে আসে, আর এর সাথে এই সিনেমার ভিলেন মুরনির যে মেয়ে রানী ওকেও জোর করে বাইরে নিয়ে আসে। কিন্তু মিস্টার বান্দি যে ওখানে চেয়ারে বসা ছিল, বাধা ছিল, ওকে ভেতরে রেখে দেয় পুড়ে মরার জন্য। তো এর ফলে যেটা হয়, মুরনি এবং মিস্টার বান্দির সেখানেই মৃত্যু হয়। আর হানিফ কেন মিস্টার বান্দিকে মরতে দিয়েছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো, ও 3 জন মেয়েকে তো মেরেই ফেলেছে, প্লাস অনেক মেয়েকে জ্বালিয়েছে। তো এই ঘটনার পরে 6 মাস কেটে যায়, আমরা দেখতে পাই সবকিছু নর্মাল দেখাচ্ছিল, আর নাদিয়া তার বাচ্চাদেরকে স্কুল থেকে নিতে এসেছিল, বাট ওই সময় সে গাড়ির বাইরে মুরনি রাত থেকে দাঁড়িয়ে থাকতে দেখে। কিন্তু এরপর যখন নাদিয়া তাড়াহুড়ো করে বের হয় তার আগেই মুরনি গায়েব হয়ে যায়। আর এরপর আমরা দেখতে পাই সেই এতিমখানাটি বিক্রি করে দেওয়া হয়েছে। তবে তারপরেও এতিমখানার ভেতরে আমরা মুরনির হাঁটার আওয়াজ শুনতে পাই, তার মানে মুরনি এখনো মারা যায়নি এবং সে কালো জাদুতে এত শক্তিশালী হয়ে গিয়েছে যে সে তার মৃত্যুকে পর্যন্ত ধোকা দিয়ে দিয়েছে। তো যাই হোক, এখানে সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি জানি না সিনেমাটি তোমাদের কাছে কেমন লেগেছে। অ্যাকচুয়ালি হয়েছে কি, সব ধরনের সিনেমা আসলে এক্সপ্লেন অত ভালো লাগে না। কিছু কিছু সিনেমা আছে অনেক বেশি ভালো এবং এক্সপ্লেনে মোটামুটি তাও বোঝা যায় বা মোটামুটি তাও ভালো লাগে, কিন্তু কিছু কিছু সিনেমা আছে দেখতে মোটামুটি ভালো লাগবে কিন্তু এক্সপ্লেনে একেবারেই বোরিং লাগবে, বিরক্ত লাগবে। তো এইটাও হয়তো সেরকমই হয়েছে। আমার কাছে মনে হয় না তোমাদের কাছে খুব ভালো লেগেছে ভিডিওটি, বাট অ্যাকচুয়াল সিনেমাটি হয়তো এর চেয়ে বেটার হতে পারে। আর আমরা চেষ্টা করেছিলাম এই ভিডিওতে যেখানে যেটা দরকার, মানে যত রক্ত, কাটাকাটি, মারামারি যা আছে সেটা দেখানোর জন্য। অ্যাকচুয়ালি ইউটিউবে যারা ভিডিও বানায় বা যারা মুভি এক্সপ্লেন করে তারা সবসময় চেষ্টা করে রক্ত এবং কাটাকাটি এগুলো এড়িয়ে যেতে। এর কারণটা হচ্ছে রক্ত দেখালে হয় কি, ওই ভিডিওতে কোনো অ্যাড আসে না, এর সাথে ওই ভিডিওটা রিচ অনেক কম পায়, মানে ইউটিউব থেকে একটা রেস্ট্রিকশন দিয়ে দেয় ভিডিওটার উপর। তবে তারপরেও আমরা রিস্ক নিয়ে এটা করেছি, এজন্যই আমাদের এক্সট্রা স্পন্সরশিপ তো আছেই, কিন্তু তারপরে ভিডিওটা তো ভালো করতে হবে, এজন্য আমরা কাটাকাটি সহ দিয়ে দিলাম যে আমাদের একটা ভিডিও থেকে ইনকাম কম হোক বাট তোমরা ফুলি এনজয় করো। তো যাই হোক, আমি আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।